FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুর্তির এফএম আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকে কোনো অতিথি নেই। আমরা আগেই বলেছি যে আজকে একটা স্পেশাল এপিসোড আমাদের ফেসবুকে, এবং যাই হোক আমরা কথা না বলে ঘটনায় চলে যাই। আজকের প্রথম ঘটনা শুরু করছি একটা ইমেল দিয়ে, এবং আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি রহমান, ঢাকার গোপীবাগে থাকি। চাকরির ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা বলা সম্ভব নয়। আমার ঘটনাটি যদি ভূত এফএমে প্রচারযোগ্য হয় তাহলে আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। ছোটবেলা থেকেই আমার প্যারানরমাল ঘটনার প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা আছে। এসব ঘটনা শুনতে, এগুলো নিয়ে জানতে আমার খুবই ভালো লাগে। ভূত এফএম শো আমি কখনোই মিস করি না, যদিও সময়ের কারণে লাইভ শোনা হয় না, তবে সবসময় আমি ভূত এফএম এর সাথেই আছি। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, কিন্তু সময়ের অভাবে পাঠানো হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে চাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরো প্রায় 75 জন টুরিস্ট 3 দিন একটা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম, তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর, তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত এফএমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম। সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার জন্য না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোন এক প্রত্যন্ত গ্রামে 80-90 দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময় বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত, কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এই কথায় রাজি হলো না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি
আর 3-4 বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার, কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে, এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময় বাঘের কবলে পড়তে হবে। দীপালি একথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে এতগুলো মানুষ একসাথে বনের লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করলো যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়, কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সময়। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও কুলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখলো চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচ খচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হ্যারিকেনের আলোতে দেখলো কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠলো। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিশতি পরিবেশ, তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের উপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায় তবে অযথা আর এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পিছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবলো এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনলো যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি যেই আবার গ্রামের পথে মুখ করলো, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পিছনে ঘুরে দেখলো যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে ওখানে? মদন। দীপালি তো একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পিছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখলো তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখলো তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সে অন্ধকার একটা মানুষের মতো অবয়ব। কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্য থেকে মদনের বিভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি আমাকে নিয়ে যা, দীপালি আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা
মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের গভীরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচন্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার 2 দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিস ফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করি ভূত এফএম এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। ভালো থাকবেন। নাম এবং ঠিকানা মেহেদী রহমান, এবং তারপরে তিনি তার RK মিশন রোড গোপীবাগের ঠিকানা দিয়েছেন। আমি জানি না ঘটনাটা একজনের মুখ থেকে শোনা, ধরে নিচ্ছি এটাকে সত্যি ঘটনা। যদি আমি এটার উপর মন্তব্য করতে চাই না, বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। কিন্তু এটা পাঠিয়েছেন মেহেদী রহমান, মোহাম্মদ মেহেদী রহমান, এবং তিনি তার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন এখানে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এখানে মদন ফেরার সময় যদি একই রাস্তা ধরে ফেরে, তাহলে বাওয়ালিদের কিন্তু তাকে রাস্তায় পাওয়ার কথা। আমার ধারণা যে শকুন বা যে কোনো প্রাণী যারা তাকে খুবলে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে, তারা তাকে কিছুটা টেনে হয়তো বনের গভীরে বা অন্য কোথাও নিয়ে গিয়েছিল। সেটা শকুনের পক্ষে হয়তো সম্ভব না, অন্য কোনো প্রাণীর পক্ষে হয়তো সম্ভব, সেটাও হতে পারে। বা পুরো মৃত্যুটাই অস্বাভাবিক হতে পারে। এবং তারপর থেকে এখনো তো মদন সেই সুন্দরবনে আছে। সুন্দরবনে গেলে কেউ হয়তো, আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে হয়তো আপনারাও শুনতে পাবেন মদনের সেই আত্মচিৎকার, আর্তনাদ। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আজকে প্রথম স্টোরিতে, এবং আমি ফিরে যাব এই জানুয়ারি মাসেই 2018 জানুয়ারিতে চলে যাব। 2018 জানুয়ারিতে স্টুডিওতে এসেছিলেন ফারনান, এবং ফারনান একটা লাশের ঘটনা বলেছিলেন। আমরা একটু আগে মদনের লাশ হওয়া থেকে এবার চলে যাচ্ছি একটা লাশ টানার ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই। ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। ওনার বড় ভাই একজন MBBS ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন এই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করবো। ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করে। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসেনি। আচ্ছা। অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি, মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে। মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায় না। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে। হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়। যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের বদলে রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেন। লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা। কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। উনি যেটা করলেন যে সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে। সেই জন্য উনি যেটা করলেন যে সেই রাত্রেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন,
উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখন মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যায় এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু মার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা, তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সে একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা, এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট পাতা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা, তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেবো। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে এই রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে। আচ্ছা, উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম খুব সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বললো। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর, একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকে সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো নিতে আসবে সে, মানে কোনো দরিদ্র মানুষ দাঁড়িয়ে করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে
মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো, এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। আমার ঘটনা। অলরাইট, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুড এফএম, চলছে ভূত এফএম। আমি রাস্তাল আছি সাথে, এবং এই সময় হলো একটা বিরতির। এবার চলুন আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুড এফএম এন্ড ডু ফুর্তি। Voot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুড এফএম, চলছে ভূত এফএম। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই। আমি এখন আবারও জানুয়ারি মাসের সেই 5 তারিখে ফিরে যাব, এবং সেই দিন একই সাথে বাবু ভাই এসেছিলেন স্টুডিওতে, এবং তিনি তার একটা দীর্ঘ সময় কেটেছে দেশের বাইরে, আপনারা সবাই জানেন, এবং তিনি 2012 সাল থেকে ভূত এফএমের সঙ্গে আছেন। মানে আমাদের সাথে স্টুডিওতে সে ঘটনা শেয়ার করেন তিনি বিভিন্ন সময়, এবং তিনি তার সেই সময়ের ঘটনা, যখন তিনি দেশের বাইরে ছিলেন তখনকার একটা ঘটনা, বা তখনকার একটা বন্ধুর মাধ্যমে পাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটি শুনে আসবো, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। তো চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথা থেকে আমি জানি না। অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে। তখন ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল ওনার একটা কাজ। তখন ওনার যে থাকতো জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন। ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পর হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওরকম রাস্তায় চলতো না। তো এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তাকে বলে দেয় যে আর আরেকটা জিনিস হচ্ছে, ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা ডিস্টার্বেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেলে করবে না, আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা সিঁড়ি মানে করিডোর ওখানেও কাজ
কাজ করে না ঠিক মতো। ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ শেষ হয়ে উনি থাকেন। রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এ কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার, উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতর। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না, এটা উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শুনেন রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই। উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান। এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম মানে ফিস ফিস করে বলছে ম্যারি, কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি মনে হচ্ছে যে উনি গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। সো হি ওয়াজ কাইন্ড অফ স্কিয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। তো দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের জানিস ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগা যায়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নেই, মানে সেম থিং, দরজার মধ্যে টকটক টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি রাখতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আমার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নেই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইটটা জ্বালায় হয় কি উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজার এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, এসে তোমরা কোয়াইট বলে ওকে চুপ করে, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে ওই রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছো তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রে বেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ঢকায় বলে তুমি একটু বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে। সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো রুমের সামনের রুমে।
সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলছে, খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরে নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসার থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা, হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এর জন্য তোমাকে বলা হয়েছে রাত্রের বেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না রাস্তায়। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সেই কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। Bhoot FM.